মেঘের ভেতর দিয়ে হাঁটা, কয়েকশো ফুট উঁচু পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণা, ক্যানিয়নের কিনারে বসে আড্ডা দেওয়া আর নিজেকে ঝুলিয়ে রাখার একটি স্মরণীয় অ্যাডভেঞ্চার। এগুলো দেখার জন্য ইউরোপে যেতে হবে এমনটা কিন্তু নয়। যেতে হবে বাংলাদেশের সিলেট সীমান্তের ঠিক পাশেই ভারতের ছোট কিন্তু অবিশ্বাস্য সুন্দর প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত রাজ্য মেঘালয়ে। আমাদের 5 দিনের এই প্ল্যান অনুসরণ করলে তুলনামূলক কম খরচে ঘুরে দেখতে পারবেন উইসিডং, লিংসিয়া, রেইনবো ও ফিফি ফলসের মতো অপূর্ব সুন্দর সব ঝর্ণা। ক্যানিয়নের কিনারে কাটাতে পারবেন কিছু অবিশ্বাস্য সুন্দর মুহূর্ত আর একটি শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার, যা এই ভ্রমণকে করে তুলবে আরো স্মরণীয়। চলুন তাহলে শুরু করা যাক। রাতের ট্রেনে ঢাকা থেকে ভোরে পৌঁছালাম সিলেটে। সেখান থেকে সিএনজি নিয়ে রওনা দিলাম তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। একটি সিএনজি সাধারণত 800 থেকে 1000 টাকার মধ্যেই পাওয়া যায়। সিলেট থেকে তামাবিলের এই রাস্তাটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। চারপাশে সবুজ আর শান্ত পরিবেশে চলতে চলতেই যেন মেঘালয়ের আমেজ এখান থেকেই শুরু হয়ে যায়। আর এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সহজ এবং ঝামেলামুক্ত ইমিগ্রেশন হয়েছে তামাবিল বর্ডারেই। অবশেষে আমরা ডাউকি থেকে গাড়ি নিলাম। তামাবিল বর্ডারে ইমিগ্রেশন শেষ করে 3500 রুপিতে একটি জিপ ভাড়া নিলাম। এই গাড়িতে করে উমক্রেন ফলস, বোরহিল ফলস, মাউলিলং ভিলেজ আর সিঙ্গেল লিভিং রুট ব্রিজ ঘুরিয়ে শেষে চেরাপুঞ্জিতে নামিয়ে দিবে। এখানে একটা পরামর্শ থাকবে, মেঘালয়ে কিন্তু 4 জনের টিম হয়ে এলেই সবচেয়ে ভালো হবে। এখানে বেশিরভাগ গাড়ি 4 সিটের, তাই 3500 থেকে 4000 রুপিতে পুরো গাড়ি রিজার্ভ করা যায়। এতে খরচও কমে, ঘোরাও সহজ হয়। ডাউকি থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে প্রথমেই পড়বে এই উমক্রেন ফলস। বলা যায় এই পথের ঝর্ণা অভিযানের শুরুটা এখান থেকেই। যদিও খুব বেশি পরিচিত নয়, তবুও পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির এই ঝর্ণাটি প্রথম দেখাতেই আপনাকে মেঘালয়ের সৌন্দর্যের একটা ঝলক দেখিয়ে দেবে। উমক্রেন ফলস থেকে একটু এগুলেই দেখা মিলবে এই অপূর্ব সুন্দর ঝর্ণাটির। বাংলাদেশে যেটিকে আমরা পান্থুমাই ঝর্ণা নামে চিনি, মেঘালয়ে সেটির নাম বোরহিল ফলস। বাংলাদেশের অংশে ঝর্ণাটি দূর থেকে দেখা গেলেও এপারে এসে সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যায়। আর বর্ষায় এলে দেখতে পাবেন এর ভয়ঙ্কর সুন্দর পরিপূর্ণ রূপ। কিছুক্ষণ বোরহিল ফলসের সৌন্দর্য উপভোগ করে চলে এলাম সিঙ্গেল লিভিং রুট ব্রিজে। গাছের জীবন্ত শিকড়কে বছরের পর বছর ধরে গড়ে তোলা এই প্রাকৃতিক সেতুটি মেঘালয়ের অন্যতম আকর্ষণ। তবে আমি শুধু ব্রিজ দেখেই ফিরে আসিনি, পানির প্রবাহ ধরে একটু ভেতরে চলে এলাম, যেখানে প্রকৃতির এক শান্ত নিরিবিলি রূপ অপেক্ষা করছিল। ভিড় এড়িয়ে এমন জায়গায় কিছুটা সময় কাটানোর অনুভূতিটা আমার কাছে লিভিং রুট ব্রিজ দেখার চেয়েও বেশি ভালো লেগেছে। এরপর চলে এলাম এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং। 200 রুপির টিকিট কেটে গ্রামে প্রবেশ করলাম। দুপুরের খাবার সেরে কিছুক্ষণ ঘুরেও দেখলাম। আমার কাছে পুরো গ্রামটিকে অনেকটা সুসজ্জিত একটি পার্কের মতোই মনে হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি টিকিটের মাধ্যমেও গ্রামের মানুষের ভালো একটি আয়ের ব্যবস্থা হয়েছে বলেই মনে হলো। মেঘের ভেলাগুলো পাহাড়ের গায়ে লেগে চারপাশকে যেন এক মায়াবী জগতে পরিণত করেছে। এই পথ দিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছিল যেন হ্যারি পটার সিরিজের কোনো দৃশ্যের ভেতর দিয়ে চলেছি। বর্ষাকালে এমন দৃশ্য চেরাপুঞ্জিতে খুবই স্বাভাবিক, তাই মেঘের বাসস্থান খ্যাত এই জায়গাটির আসল সৌন্দর্য দেখতে চাইলে বর্ষাকালই হতে পারে সেরা সময়। যাই হোক, প্রথম দিনের যেসব পরিকল্পনা ছিল সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে যারা চেরাপুঞ্জি ভ্রমণে আসেন তাদের বেশিরভাগই এই রুট অনুসরণ করেন, আর ফেরার পথে সাধারণত শিলং হয়েই ফিরে যান। রাতের চেরাপুঞ্জি মেঘ এসে একেবারে সব ঝাপসা করে দিল। চেরাপুঞ্জি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। স্থানীয়দের কাছে এই জায়গাটি সোহরা নামেই বেশি পরিচিত। পৌঁছেই 1200 রুপিতে 4 জনের জন্য একটি রুম নিয়ে নিলাম। এখানে সাধারণত 1200 থেকে 1500 রুপির মধ্যেই 4 জনের থাকার মতো ভালো মানের রুম পাওয়া যায়। সকালে নাস্তা সেরে একটি গাড়ি নিয়ে প্রথমেই রওনা দিলাম মৌসিমাই কেবের উদ্দেশ্যে। টিকিট কেটে কেবের ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগতে চলে এলাম। প্রাকৃতিকভাবে চুনা পাথরে ক্ষয়ে তৈরি হওয়া এই কেবটি সত্যিই অবিশ্বাস্য। প্রায় 150 মিটার দীর্ঘ এই কেবে কোথাও প্রশস্ত পথ, আবার কোথাও এতটাই সরু যে কিছু জায়গায় ঝুঁকে কিংবা পাশ ফিরে হাঁটতে হয়। আর এই কারণেই পুরো অভিজ্ঞতাটা আরো রোমাঞ্চকর হয়ে ওঠে।
কেইবের ভেতরে পানি ঝরে ঝরে হাজার বছরের ব্যবধানে তৈরি হয়েছে অসাধারণ সব চুনাপাথরের গঠন। আলো আঁধারির পরিবেশে এগুলোর অনেকগুলোই বিভিন্ন প্রাণী বা মানুষের অবয়বের মতো মনে হয়। মেঘালয়ে 1500টিরও বেশি কেভ রয়েছে, যার মধ্যে মৌসিমাই কেভ সবচেয়ে জনপ্রিয় কেভগুলোর একটি। এর প্রবেশ মূল্য মাত্র 30 রুপি, আর পুরো কেভটি ঘুরে দেখতে সাধারণত 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, কেপ থেকে বেরিয়ে এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সেভেন সিস্টার্স ফলসে। মেঘের বিশাল মিছিল পুরো ঝর্ণাটাকেই আড়াল করে রেখেছিল, তাই এত বিখ্যাত এই ঝর্ণার এক ঝলকও দেখা হলো না। তবে সেভেন সিস্টার্স ভিউ পয়েন্টের ঠিক বিপরীত পাশেই রয়েছে এই ছোট্ট ঝিরিটি। যেতে যেতে একটা তথ্য দিয়ে রাখি, আমরা 2 দিনের জন্য পুরো গাড়িটাই ভাড়া করেছি 4500 রুপিতে। প্রথম দিনে চেরাপুঞ্জি ঝর্ণার কেপগুলো ঘুরে দেখাবে, আর দ্বিতীয় দিনে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখিয়ে আমাদের শিলং নামিয়ে দিবে। শুধু ডাবল ডেকার ব্রিজ দেখেই ফিরবো না, সেখান থেকে আরো কয়েক ঘন্টা ট্রেক করে চলে যাব রেইনবো ফলস পর্যন্ত। চলুন এবার সেই যাত্রার গল্প দেখা যাক। এরপর চলে এলাম ডেন্থলেন ফলসে। সাধারণত জলপ্রপাত আমরা নিচ থেকে দেখি, কিন্তু এই জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে হয় উপর থেকে, যা একেবারেই ভিন্ন রকম একটা অনুভূতি দেয়। ডেন্থলেন ফলসকে ঘিরে খাসিয়া জনগোষ্ঠীর একটি জনপ্রিয় লোককাহিনীও রয়েছে। কথিত আছে এখানে একসময় একটি বিশাল সাপের বাস ছিল, যেটি নাকি পথচারীদের আক্রমণ করত। পরে স্থানীয়রা পরিকল্পনা করে সাপটিকে হত্যা করে। অনেকে বিশ্বাস করেন আশেপাশের লালচে পাথরগুলো সেই সাপেরই রক্ত, আর ডেন্থলেন নামটিও এসেছে সেই সাপের নাম থেকেই। যাই হোক, এবার চলুন আরও একটি সুন্দর ঝর্ণার পথে। মেঘালয়ের অসংখ্য ঝর্ণার মধ্যে আমার কাছে সেরাগুলোর একটি এই উইসুরং ফলস। এই ভিউ পয়েন্ট থেকেই এর আসল সৌন্দর্যটা চোখে পড়ে। চারপাশে ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, আর তার মাঝ দিয়ে 3 ধাপে নেমে আসা ঝর্ণাটি সত্যিই অসাধারণ। উইসুডং এর সবচেয়ে সুন্দর রূপ দেখা যায় বর্ষাকালে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। ঝর্ণার একেবারে কাছে যেতে হলে প্রায় 20 মিনিট ট্রেকিং করতে হয়। নামার পথটা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও নিচে পৌঁছানোর পর সব কষ্টই সার্থক মনে হবে। 3 স্তরের এই ঝর্ণার দ্বিতীয় ধাপে উঠে কিছুক্ষণ সাঁতরে কাটানো মুহূর্তগুলো আজও আমার ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। এরপর চলে এলাম লিংসিয়ার ফলসে। স্থানীয়দের মতে লিংসিয়ার নামের এক ছোট ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর এই জলপ্রপাতের কাছেই তার মরদেহ পাওয়া যায়। সেই স্মৃতিতেই নাকি এই ঝর্ণার নাম রাখা হয় লিংসিয়ার ফলস। তবে ইতিহাসের চেয়ে আমাকে বেশি মুগ্ধ করেছে ঝর্ণার সামনে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া স্বচ্ছ পানির এই সুইমিং পুল। এত সুন্দর একটি জায়গায় এসে পানিতে না নামলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই বেশ কিছুক্ষণ সাঁতার কেটেই সময় কাটালাম। আমার মতে এখানে এসে সুইমিং করার সুযোগটা একদমই মিস করা উচিত নয়। মেঘের কারণে নৌকালিকাই ফলস আর দেখা হলো না, তাই চলে এলাম ওয়াকাবা ফলসে। আর এখানে এসে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। পাহাড়ের বুক চিরে নেমে যাওয়া জলধারা, চারপাশে ভেসে বেড়ানো মেঘ, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে একটা জীবন্ত ছবি এঁকে রেখেছে। মেঘের আড়ালে নিচে কোথায় গিয়ে পানির ধারা মিলিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছিল না। তখনই আমার মনে হলো চেরাপুঞ্জির আসল সৌন্দর্য বুঝতে হলে বর্ষাতেই আসা উচিত। আজকের পরিকল্পনায় ছিল মৌসিমাই কেভ আর কয়েকটি ঝর্ণায় ঘোরা। মেঘের জন্য সেভেন সিস্টার্স আর নৌকালিকাই ফলস দেখা হয়নি ঠিকই, কিন্তু যে 4টি ঝর্ণা দেখেছি সেগুলোর সৌন্দর্য এই দিনটাকে আমার ভ্রমণ জীবনের অন্যতম স্মরণীয় দিনে পরিণত করেছে। চেরাপুঞ্জিতে আমাদের দ্বিতীয় দিনের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। গাড়িতে করে প্রথমে চলে এলাম তির্না গ্রামে। এখান থেকে শুরু আসল যাত্রা। এরপর আর কোনো গাড়ির পথ নেই, শুধু পাহাড়ি পথে হাজার হাজার সিঁড়ি, আর এখানে নিজের 2 পাই একমাত্র ভরসা। একটা কথা আগে থেকেই বলে রাখি, হাঁটতে যদি ভালো না লাগে তাহলে ডাবল ডেকার রুট ব্রিজ না যাওয়াই ভালো, কারণ এখানে যাওয়ার রাস্তাটা আসলেই চ্যালেঞ্জিং। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ পেরিয়ে আমাদের আসল অভিযান এখনো বাকি। সেখান থেকে আরো প্রায় 2 ঘন্টার ট্রেক।
পাহাড়, জঙ্গল আর নির্জন পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সেই বহুল প্রতীক্ষিত রেইনবো ফলসে। দুঃখের বিষয় হচ্ছে ডিভাইসের চার্জ কম থাকায় এই অসাধারণ ট্রেইলের পুরো সৌন্দর্য ক্যামেরায় তুলে ধরতে পারিনি। নিরাপত্তাজনিত কারণে এখন আর ঝর্ণার নিচে নামা যায় না, তবুও দূর থেকেই এর সৌন্দর্য মুগ্ধ করার জন্য যথেষ্ট। যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য রেইনবো ফলস একেবারে মিস না করার মতো একটি জায়গা। ফেরার পথে আবার কিছুটা সময় কাটালাম প্রাকৃতিকভাবে গাছের শিকড় দিয়ে তৈরি ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের নিচে স্বচ্ছ পানিতে ভেসে বেড়ানো মাছগুলোর সঙ্গে। আর এভাবেই শেষ হলো চেরাপুঞ্জিতে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আমি চেষ্টা করি প্রতিটা ট্যুরেই অন্তত একটি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রাখার, তাই মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বেও থাকবে তেমনই একটি দারুণ অ্যাডভেঞ্চার, সঙ্গে শিলং আর সোনাংপেডেং এর আরও কিছু অসাধারণ জায়গা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই।